একটা অফ করতে হবে, অফ করে দেন। দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা আপনাদের আমি আপাতত যতদিন পর্যন্ত আমি পারতেছি মানে ফটোকপিটা দিতে না পারতেছি ততদিন পর্যন্ত আপনারা সফট কপিটা দেখে দেখে পড়েন। এবং এই যে বুধবার বললাম না, শনিবার বুধবার, হ্যাঁ এখানে এই যে দেখেন অ্যাসেট ব্যাচ 5 এর সিএস টা দেওয়া আছে, হ্যাঁ আর সিবিএলএম ও দেওয়া আছে। এবার সিবিএলএম কেন পড়বেন, সিএস কেন পড়বেন? সিবিএলএম ধরেন যে আপনার কোনো ট্রেনার নাই, বাট আপনি যে যেমন স্যার যেটা বললো যে আমি আরপিএল দেব, সিবিএলএম এর আরপিএল দেব, মানে আরপিএল দিবে আর কি, উনি বলছে যে তো ধরেন কোনো ট্রেনারের সহযোগিতা না নিয়ে আপনি নিজে নিজে যদি শিখতে চান তখন হচ্ছে সিবিএলএম টা লাগে, মানে বইটা লাগে। সিবিএলএম হচ্ছে সেই কাজে আপনাকে সহায়তা করে, ঠিক আছে? আর সিএস এর কাজ কি? সিএস হচ্ছে একটা সিলেবাস যেটা বলে দিছে যে এইভাবে এইভাবে করতে হবে, মানে একজন ট্রেনারকেও গাইড করতেছে যে আপনি বেসিক কম্পিউটার কতদিন পড়াবেন, বেসিক কম্পিউটার কতদিন পড়াবেন, বলে দিল যে 20 ঘন্টা পড়াবেন, 360 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়াবেন বেসিক, তারপরে ওয়ার্ড পড়াবেন 50 ঘন্টা বা 60 ঘন্টা বা 80 ঘন্টা, এক্সেল পড়াবেন আরো একটু বেশি, তারপরে এত ঘন্টা করে পড়াবেন। এভাবে 360 ঘন্টার হিসাব দেয় হচ্ছে আপনার কি সিএস, মানে কতক্ষণ পড়াবে, কি কি পড়াবে, একটা জাস্ট ওভারভিউ। আর সিবিএলএম টা হচ্ছে একদম ডিটেলস ডিটেলস। তো আপনাদেরকে যে এই যে বুকটা এটা দেওয়া হবে, কবে দেওয়া হবে জানি না, দেখা যাবে যে কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছে, তো ওইটাই মেনে নেন, ঠিক আছে? বাট সফট কপি খুবই ইম্পর্টেন্ট, আপনারা আপাতত সফট কপি দেখে পড়েন। আর সিএস যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু সিএস আমি দাগায় আপনাদেরকে দিয়ে দিব প্রিন্ট করে, আপনারা ওইটুকু অংশ জাস্ট ফটোকপি করে নেবেন। সিএসটা কম আছে, সিএসটা মোস্ট প্রবাবলি 60 পেজের, ঠিক আছে? তো 60 পেজের মধ্যে 60 পেজ তো আর ইম্পর্টেন্ট না, যে কটা জায়গায় ইম্পর্টেন্ট আমি শুধু সেই কটা জায়গায় আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ফটোকপি করে নেবেন, ঠিক আছে? তো দেখেন আপনারা আমাদের অনেকগুলো লেভেল আছে তাই না? কম্পিউটার অপারেশন লেভেল 2 ও আছে, আবার লেভেল 3 ও আছে। লেভেল 2 মানে মানে কেন কম্পিউটার অপারেশন কঠিন? আমাদের এখানে অন্যান্য যে ট্রেডে অ্যাসেটের মানে ভর্তি হয় মেয়েরা, তারা হচ্ছে লেভেল 2 করে, তো ওই জন্য ওদের প্রশ্ন কঠিন, সোজা সবকিছুই সোজা। আর কম্পিউটার হচ্ছে 3 মানে লেভেল 3, এই জন্য এটাতে আপনাদের অনেক পড়াশোনাও করতে হয়, প্লাস হ্যাঁ এটাই হাইয়েস্ট লেভেল, মানে স্কিলড ওয়ার্কার। আপনি যখন লেভেল 3 এ কম্পিটেন্ট হবেন তখন আপনাকে কম্পিউটারে স্কিলড ওয়ার্কার হিসেবে ধরা হবে। আর আপনি যখন লেভেল 2 পাস করবেন বা কম্পিটেন্ট হবেন তখন হচ্ছে আপনাকে সেমি স্কিলড ওয়ার্কার হিসেবে ধরা হবে। মানে এখনো স্কিলড ওয়ার্কার মানে কি, যারা মানে আপনারা আইএলটিএস এর কথা শুনছেন না? আইএলটিএস এ কি ধরা হয় যে 6 পর্যন্ত ধরা হয় বা 6.5 পর্যন্ত একটা লেভেল ধরা হয়, সি লেভেল ধরা হয়, হ্যাঁ B2 B1 এভাবে লেভেল করা হয়। বাট 6.5 মানে বলা হয় যে মানে একদম উপযোগী, তাই না? এরকম আর এরকমই আর যে আপনি এই লেভেলধারী হয়ে যদি আপনি বাইরে যান, একটু পরে আসেন, হ্যাঁ হ্যাঁ একটু পরে, তখন আপনি ক্লাস করেন ওখানে, ক্লাস হওয়ার পরে লাস্টে আসেন আবার, বুঝতে পারছি? লেভেল 4 নাই, কম্পিউটার অপারেশনের লেভেল 4 নাই, অন্যান্য সাবজেক্টে আছে, যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইনে আছে লেভেল 4, ওয়েব ডিজাইনে আছে লেভেল 4 5। লেভেল 4 আবার কি, যারা লেভেল 4 ধরে হাইলি স্কিলড ওয়ার্কার, হাইলি স্কিলড ওয়ার্কার যেমন আপনি কম্পিউটার অপারেশনের লেভেল 3 দেওয়ার পরে আপনি ট্রেনার অ্যাসেসর পার্ট দিবেন। ট্রেনার অ্যাসেসর পার্ট মানে কি, যে ট্রেনিং কিভাবে নেবেন, প্যাডালজি বলা হয়, এগুলোকে বলা হয় স্কিল লেভেল। যে কোনো ধরনের স্কিল লেভেল হতে পারে, বিউটিফিকেশন লেভেল 1 2 হতে পারে, কম্পিউটার অপারেশন হতে পারে, টিডিএম হতে পারে, তাই না? এগুলো হচ্ছে স্কিল লেভেল। আর প্যাডালজি মানে কি, মানে হচ্ছে যে আপনি এই যে স্কিলটা হয়েছেন এবার আপনি কিভাবে ট্রেনিং নেবেন এই স্কিলের হবে, ঠিক আছে? হ্যাঁ
অথবা আপনি কিভাবে অ্যাসেসমেন্ট নেবেন এটা শিখায় হচ্ছে লেভেল 4 এ ট্রেনার অ্যাসেসর পার্ট। আপনারা চাইলে ট্রেনার অ্যাসেসর পার্ট দিয়ে আপনারা আর্নিং করতে পারেন। আর্নিং হতে পারে আপনি এটা শেষ করে আপনি ট্রেনারও হতে পারবেন যদি লেভেল 4 দেন, অথবা এই সাবজেক্টের উপর আপনি ট্রেনার হতে পারবেন লেভেল 4 দিলে, অথবা আপনি অ্যাসেসমেন্ট নিতে যেতে পারবেন, বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা যারা আছি সবাই এই লেভেল 4 দেওয়া, ঠিক আছে, লেভেল 5ও আস্তে আস্তে হচ্ছে হয়। সুপারভাইজার মানে লেভেল 4 যারা আপনাদের অ্যাসেসমেন্ট নিতে আসবে, বাইরে থেকে আসবে না, তারা সবাই লেভেল 4 দিয়ে আসে। লেভেল 4 এ 12টা সিবিএলএম, আপনারা এখানে যেমন একটা সিবিএলএম করতেছেন, এরকম 12টা সিবিএলএম পড়ায়। ওটা পুরোটাই রিটেন, ডেমো, ওরাল তিনটাই আছে। ঠিক আছে, লেভেল 4 দিলে আপনি ট্রেনার অথবা অ্যাসেসর অথবা দুইটাই হইতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যা নিচে জানেন যে আমি অ্যাসেসমেন্টও যাই, তার মানে আমি ট্রেনিংও নেই, আবার কি বিভিন্ন সময় অ্যাসেসমেন্টও যাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো হবে। আর লেভেল 5 সুপারভাইজার, যেমন ধরেন আপনি কোনো একটা ইয়েতে ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে জব করতে পারবেন লেভেল 5 ধারীয় যদি হন। লেভেল 6 আরো উপরে, বুঝতে পারছেন, মানে এটার একটা লেভেল আর কি। এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের, ঠিক আছে, জব করতে পারবেন। তো এটা এবার আপনাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে প্রশ্ন করছে, তাই না? এটা ইম্পর্টেন্ট। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা নিয়ে আপনাদের প্রশ্ন করা হবে। এটা কিসে তো খুলছি, দাঁড়ান একটু ওয়েট করেন। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা লিখে রাখেন, GIU, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রশ্নের মধ্যে আছে, এজন্য তো আপনাদেরকে বললাম আর একটু করেন। প্রশ্নটা হয় কোথা থেকে সেটা জানতে হবে, তার জন্য বললাম আর কি। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, হ্যাঁ, তারপরে আইসিটি আসে। আইসিটি তো জানেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, পিপিই কি? ও অস অস কি? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। ঠিক আছে, মানে আপনি যে একটা প্রত্যেকটা ট্রেডের একটা অকুপেশনাল অসটা লিখে রাখেন আর কি। ঠিক আছে, তারপর পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। র্যাম কি, তাই না? ইউএসবি কি? ওএস কি? হ্যাঁ, হচ্ছে এই যে যেমন ধরেন আপনি এই ল্যাবে বসছেন, এখন আপনার যদি যাচ্ছেন আর পা পিছলে পড়ে যাচ্ছেন, রাইট? অকুপেশনাল সেফটি হলো তারগুলো পেঁচায় এমন ভাবে তারগুলো সেট আপ করা হলো, আপনি ধপ করে পড়ে গেলেন বা ইলেকট্রিক শক খেলেন, তাহলে কি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি হলো? আবার দেখবেন যে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া হয়, যদি কোনো স্পার্ক হয় বা কোনো ধরনের ফায়ার লাগে তখন সেফটি, এগুলোকে বলা হয় অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। সেফটি অ্যান্ড হেলথ, লেখেন, শুধু টার্মস গুলো লিখে রাখেন। পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে আপনি পড়ার আগে, আপনি কোনোটা কাজ করার আগে দেখবেন যে ওয়েল্ডিং এর মেশিন যারা কাজ করে তারা চোখে গ্লাস পরে, মুখে একটা মাস্ক পরে, হ্যাঁ, যাতে করে ওই সেফটি গুলো না আসে। আপনাদের ক্ষেত্রে আছে, আপনাদের ক্ষেত্রে, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে সেফটি ইকুইপমেন্ট হচ্ছে গ্লাস, গুগলস। ঠিক আছে, পার্সোনাল প্রোটেক্টিভও আছে, বাট আমরা কেউ পড়ি না। অ্যাপ্রন আছে, আমরা কেউ পড়ি না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে প্রোটেকশন, মানে আপনি কাজ করার আগে প্রোটেকশন নিয়ে নিলেন, যাতে কোনো হ্যাজার্ড হলে, হ্যাজার্ড মানে কি, যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি যাতে সেফটি থাকতে পারেন। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম আর রোম কি? র্যামের সাথে সাথে রম ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি বলি না আমরা খালি, যে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপরে ASCII ইম্পর্টেন্ট, সিপিইউ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন গুলা বলা হয়েছে, অ্যাব্রিভিয়েশন গুলো জানতে হবে। ঠিক আছে, বুঝছি? ওকে, নেক্সট, আপনাদের কয়টা মানে অ্যাসেসমেন্টের দিন কয়টা ইউনিট অফ কম্পিটেন্সিতে আপনাকে কম্পিটেন্ট হতে হবে? ইউনিট অফ কম্পিটেন্সি টোটাল কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা না এখানে, নাকি আমি ভুল করলাম? 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 8টা। 8টা, ঠিক আছে, 8টা। আমি একটু দেখাই, তার মধ্যে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, এটা হচ্ছে জেনারিক ইউনিটস। জেনারিক ইউনিটস বলতে বোঝাচ্ছে যে আপনি মানে আপনি কার সাথে একজন আপনার ক্ষেত্রে ক্লায়েন্টস কে, ধরেন একটা অফিসে আপনি কম্পিউটার অপারেটর, আপনার ক্লায়েন্টস কে, আপনি একটা অফিসে কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টস কে হবে? কাস্টমার কে হবে? কিন্তু চিন্তা করে বলেন, অফিসের যত স্টাফ আছে সবাই আপনার ক্লায়েন্টস হবে। কেন? সব কাজ আপনাদেরকে দিয়ে করাবে। আমাদের এখানে একটা মুন্নিয়াপা আছে, দেখছেন? কম্পিউটার অপারেটর হিসেবে আছে একটা আপা, সারাক্ষণ কাজ করে, দেখছেন? অ্যাকাউন্ট সেকশনে না, ইয়ে সেকশনে আছে, ট্রেনিং সেকশনে। ট্রেনিং সেকশনে একজনের নাম শুনবেন মুন্নিয়াপা, আরেকজনের নাম শুনবেন রফিক ভাই। এরা হচ্ছে কম্পিউটার অপারেটর। এদের কাজ হচ্ছে সারাক্ষণ যত কাজ আছে সব কাজ, মানে কম্পিউটার রিলেটেড যত কাজ আছে প্রিন্সিপাল থেকে শুরু করে সবার কাজ উনি করে, যত টাইপিং এর কাজ আছে উনি করে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে ক্লায়েন্টস কে বলেন তো? হ্যাঁ, টিচারদের ক্ষেত্রে ক্লায়েন্টস হচ্ছে আপনারা। আপনাদের সাথে কিভাবে ব্যবহার করব, ভালো ব্যবহার করব, আপনাদের সাথে তো আমি ভালো ব্যবহার এমনিও করি না, তো এটাই, এটা ইথিক্যালের মধ্যে পড়ে না, এটা প্রফেশনাল ওয়েতে পড়ে না, কিন্তু আপনাদের পাশ করানোর জন্য আমাকে করতে হয়, আমি বাধ্য হয়ে করি। ঠিক আছে, এই যে আপনাদেরকে যে আমি তুমি করে, আপনার বয়স আমার থেকে ছোট না, তা আমি তুমি করে কখনো সম্বোধন করি না, কেন? আপনি করে করি কেন? এটা কিন্তু কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, আপনার কমিউনিকেশনের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় তার একটা প্রোটোকল হচ্ছে আপনাকে আপনি করে সম্বোধন করা। ঠিক আছে, তারপর আপনাদের সাথে ভদ্র ব্যবহার করা, এটাও পড়ে, কিন্তু এটা করা যায় না, কারণ আপনারা তো ক্লায়েন্টের মধ্যে পড়েন না। ঠিক আছে, এবার ক্লায়েন্টের যখন আপনি একজন ক্লায়েন্টের কথা শুনবেন, তখন ধরেন আপনি আপনার কথা বলে যাচ্ছেন আর আমি বললাম এই যা মন চায় তাই কর, এটা কি হলো? এটা কি অ্যাক্টিভ লিসেনিং হলো? ধরেন আপনি বলতেছেন আমি শুনলাম না আপনার কথা মনোযোগ দিয়ে, তখন কি অ্যাক্টিভ লিসেনিং হলো? তো এই ধরনের বিষয়গুলো আছে, যে একজন ক্লায়েন্টস এর সাথে কিভাবে ব্যবহার করবেন, কি করবেন, এই বিষয়গুলা আলোচনা করা আছে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। এবার কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড কি? কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড মানে ধরেন আপনি আপনার এই পিসি গুলোতে বসতেছেন, এবার আপনি দেখলেন যে জিমেলে আগের ক্লাসের আপুদের জিমেল অন করা আছে বা হোয়াটসঅ্যাপ অন করা আছে, আপনি কিছু একটা দুষ্টামি করে ওনার টিচার বা স্যারকে হাই বলে দিলেন, এটা কি? বুঝছেন? তো এগুলা ইথিক্যাল স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে না। ঠিক আছে, আপনি ওনার টিচারকে একটা ইমেল মেরে দিলেন উল্টাপাল্টা, ইথিক্যাল হলো? কাজ কি হওয়া উচিত কি? ওনার জিমেল যদি ভুলে উনি লগ ইন করে থাকে, আপনার কাজ কি হবে? লগ আউট করে আপনারটাতে লগ ইন করা, রাইট? আর ধরেন আপনার এই ভুল হয়, মানে আপনার এই ভুলের বাতিক আছে যে যখনই জিমেল ঢুকেন, এগুলো কি পাবলিক পিসি, এখানে তো থাকতেই পারে আরেকজনের ইমেল অ্যাড্রেস ঢুকানো থাকতেই পারে, আপনার কাজ হবে কি লগ আউট করা। বা আপনিও কি করলেন, ঢুকলেন আর লগ আউট করলেন না, তাহলে কি ইথিক্যাল হলো? না।
এবার এসে দেখলেন যে ওখানে একটা বই আছে, পিডিএফ করা আছে, খুব ইনফরমেটিভ পিডিএফ। আপনি কি করলেন, মার্কেটে ছেড়ে দিলেন আপনার নামে যে আমি তৈরি করছি, আসলে আপনি তৈরিও করেন নাই। ইথিক্যাল হলো? আরেকজনের ডকুমেন্ট নিজের বলে চালিয়ে দেওয়া ইথিক্যাল প্র্যাকটিস না। এই বিষয়গুলো পড়বেন হচ্ছে কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্কপ্লেস। পার্সোনাল বিহেভিয়ার না, মানে আইসিটি ওয়ার্কপ্লেসে ইথিক্যালিটি কি, ইথিক্যাল প্র্যাকটিস কি, ঠিক আছে? ইথিক্যাল প্র্যাকটিসটা কি? যেমন ধরেন কারো পিসি আরেকজনের পিসি না বলে ইয়ে করা, ধরা, হ্যাঁ, ডকুমেন্টস নেওয়া, ডকুমেন্টস গুলো চেক করা, প্লাস কিভাবে লগ ইন করবেন, কিভাবে লগ আউট করবেন। শুধুমাত্র জিমেল টিমেলে না, আপনি নর্মালি ওয়াশরুমে যাচ্ছেন তখন কাজ কি উচিত? আপনি লক করে যাওয়া, উইন্ডোজ এল দিয়ে লক করা যায় জানেন, হ্যাঁ, আবার এসে লগ ইন করতে হয়। বিশেষ করে যারা ডাটা সেন্টারে কাজ টাজ করে, অনেক পিসি যখন একসাথে বসে আর কি, তখন উচিত হচ্ছে কি করে দেওয়া, লক করে যাওয়া। আপনি ওয়াশরুমে গেলেও পিসি লক করে যাওয়া হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস, ঠিক আছে? এবার অপারেট আ পার্সোনাল কম্পিউটার, তাহলে এটা গেল জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি। আর সেক্টর স্পেসিফিক ইউনিক, সেক্টর মানে কি, যেমন জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি মানে হচ্ছে যতগুলো স্কিল লেভেল আছে সবার জন্যই এই কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস আছে। মানে আপনিও পড়তেছেন, টিডিএমও পড়বে, কনজিউমার ইলেকট্রনিক্সও পড়বে, বিউটিফিকেশনও পড়বে, সবাই ক্যারি আউট কমিউনিকেশন, সবার জন্য ক্লায়েন্ট আছে, স্পেসিফিক স্পেসিফিক ক্লায়েন্ট আছে, তাহলে সবাই এটা পড়বে। সেক্টর স্পেসিফিক মানে হচ্ছে আইসিটি সেক্টর, আপনারা যেটা পড়বেন সেটা আইসিটি সেক্টর। বিউটিফিকেশন যারা পড়বে তারা ইনফর্মাল সেক্টরে পড়ে, ঠিক আছে? লাইট ইঞ্জিনিয়ারিং, যেমন কনজিউমার ইলেকট্রিক হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তারপর টিডিএম কি, ব্লক বাটিক কি, গার্মেন্টস সেক্টর। বুঝতে পারছেন? টিডিএম মানে টেলারিং এন্ড ড্রেস মেকিং, তাহলে সেটা কোন সেক্টরে পড়ছে? গার্মেন্টস সেক্টরে, ঠিক আছে? তাহলে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কি কি সেক্টর হতে পারে? কম্পিউটার, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব আইসিটি সেক্টর। এগুলো এজন্য বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। আপনার সেক্টরের জন্য কি কি সেক্টর স্পেসিফিক হতে পারে। এবার অকুপেশন, অকুপেশন মানে কি, ওই সেক্টরের আন্ডারে অকুপেশন গুলো কি কি। তাহলে আমাদের সেক্টর কি লিখে রাখেন, পরে তো আবার হা করে থাকবেন। আমাদের সেক্টর কি আর অকুপেশন কি, ওই সেক্টরের আন্ডারে অকুপেশন। যেমন ওয়েব একটা অকুপেশন, তাই না? কেউ কেউ তো ওয়েব ডিজাইনার ডেভেলপার হয়, গ্রাফিক ডিজাইনার ডেভেলপার হয়, তাহলে এটা একটা অকুপেশন, অকুপেশন। আর কম্পিউটার অপারেটর হয়, তাহলে কম্পিউটার অপারেশন একটা অকুপেশন। বুঝতে পারছি? কি ক্লিয়ার হলেন নাকি এখনো কনফিউজ আছেন? শুধু পড়লে হবে না, এটা পড়া কি করবেন সেটা চিন্তা করতে হবে। ধরেন আমাদের এখানে ফ্রিকুয়েন্ট ভিজিটর আসে, এসে যখন জিজ্ঞাসা করে যে কি কি পড়াও, কি পড়তেছ, হ্যাঁ, কোন অকুপেশনের আন্ডারে পড়তেছেন, হ্যাঁ, আমার দিকে তাকায়, যে কোনোদিন শোনেই নাই এসব টার্ম, ঠিক আছে? এই যে আজকে পড়াইতেছি, ওই বুধবার দিন জিজ্ঞাসা করলে আবারও হ্যাঁ, ঠিক আছে ম্যাম কি বলতেছেন এগুলা, ঠিক আছে? এবার দেখেন, কারণ মাথায় তো এখন ঈদে বাড়ি যাওয়া, ঠিক আছে? কবে যাবেন, টিকিট কেমনে করবেন, কার সাথে যাবেন, দেখছেন? হ্যাঁ, এরপর হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। হ্যাঁ, অপারেট আ পার্সোনাল কম্পিউটার মানে কি, একটা কম্পিউটার কেমনে অন করতে হয়। আপনার ম্যাম অন হয় না, অন হয় না, ওটা দেখার বিষয় আমার না। অ্যাসেসমেন্টের দিন আমি এই রুমে ঢুকতে পারবো না, আপনার কম্পিউটার আপনাকেই অন করতে হবে।
আপনাকে চিনে চিনে অন করতে হবে। কোন কম্পিউটারটা ল্যাবের, কোন কম্পিউটারটা কিভাবে অন হয় সেটা আপনাকেই পারতে হবে। আপনার কম্পিউটার আমি মাঝে মাঝে দেখি আপনি অন করতে পারেন না, আপনার বান্ধবীকে হেল্প করে অন করে দেয়। আজকে ঠিক আছে, একদিন করতেছেন ঠিক আছে, কিন্তু প্রতিদিন যদি বান্ধবী অন করে দেয় তাহলে আপনি এই যে দেখেন অপারেট আ পার্সোনাল কম্পিউটার, মানে আপনি একটা কম্পিউটার কেমনে ইউজ করতে হয় এটাই জানেন না। কম্পিউটার আগে অন করতে জানতে হবে, তো তারপর সেখানে আপনি কাজ করবেন। তো আপনাকে এটা শেখায়, একটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। এবার প্রিপেয়ার আ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড প্রসেসর, এটা তো আপনারা করতেই আছেন। তারপরে একটা স্প্রেডশিট করবেন, একটা প্রেজেন্টেশন করবেন। আর ইউজ অ্যান্ড ম্যানেজ ডিজিটাল রিসোর্সেস। ডিজিটাল রিসোর্সেস মানে হচ্ছে আপনি একটা গুগল ফর্ম তৈরি করবেন। এতদিন গুগল ফর্ম কি করছেন, কেউ ফর্ম তৈরি করে দিছে, আপনি ইউজ করছেন, রাইট? এবার আপনি তৈরি করে দিবেন, আমি এবং অ্যাসেসর ইউজ করব। গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা শিখবেন। এবং জুম মিটিং, দেখা যাচ্ছে যে মিটিং এর লিংক প্রোভাইড করা হয়, আপনারা জাস্ট মিটিং এ ঢুকেন, রাইট? আর এক্ষেত্রে হচ্ছে আপনি নিজে একটা মিটিং তৈরি করবেন, অ্যাসেসর সেই মিটিং এ ঢুকে আপনাকে দেখবে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা টোটাল শিখবেন। ওকে ওকে, এরপর দেখেন এই যে আমি যেটা বলছি যে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস কতক্ষণ শিখবেন? 20 ঘন্টা। আজকে আপনাদের 28 দিন, আপনাদের 1 তারিখে ক্লাস শুরু হয়েছে, তাহলে আজকে কয় ঘন্টা ক্লাস হয়েছে টোটাল? 5 ঘন্টা করে ধরলে বলেন, শুক্রবার গুলো বাদ দিয়ে দেন, শনিবার তো মাঝে মাঝে ক্লাস হয়েছে মাঝে মাঝে হয়নি, মানে টোটালি হিসাব করেন 1 মাসে 4টা সপ্তাহ, 5 দিন করে ক্লাস বা 6 দিন করে ক্লাস ধরেন, 6 5 মানে টোটাল আপনার হচ্ছে 28 দিনের মতো ক্লাস ধরেন। 24 হ্যাঁ 24ই ধরেন, 24 25 120 ঘন্টা অলরেডি গন আপনাদের। টোটাল এখানে ভুল লিখছে, এখানে 360 ঘন্টা হবে অ্যাকচুয়ালি, 360 ঘন্টার কোর্স আপনাদের এটা, ঠিক আছে? তাহলে 1 তারিখ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24 দিনে 120 ঘন্টার ক্লাস আপনাদের অলরেডি গন। আর 240 ঘন্টা পাবেন, অর্থাৎ ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা, অস শেষ হয়ে যাওয়ার কথা, রাইট? আইসিটি ওয়ার্ক প্লেস শেষ হয়ে যাওয়ার কথা। এখানে আবার দেখেন 8টা দিচ্ছে, এই 8টাই টোটাল, ঠিক আছে? এখানে এই যে এই দুটাকে মার্চ করে একটা বানাইছে, এই যে ইথিকা স্ট্যান্ডার্ডকে মার্চ করে একটা বানাইছে, ঠিক আছে? তাহলে অর্থাৎ আপনি এতদিনে আপনার শিখার কথা হচ্ছে এইটুকু, রাইট? এই যে কত 20 30 কত হলো 50, 50 আরো 20 70 80, 70 আর 80 তে 150 ঘন্টা, মানে আরো 3 4 দিন পান ওয়ার্ড প্রসেসরের জন্য, ঠিক আছে? আর 150 না টোটাল, তাহলে আপনাদের 120 হয়েছে, আরো 30 ঘন্টা, মানে আরো একটা সপ্তাহ পান আপনারা ওয়ার্ড প্রসেসিং এর জন্য। আশা করি শেষ হয়ে যাবে ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে, ঠিক আছে? বাকি যে ঘন্টাগুলো থাকবে সেগুলো কার জন্য? পাওয়ার পয়েন্ট, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনারা জানেন না, বাট আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আগাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি? তো এখানে টোটাল 360 ঘন্টা হবে, এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে। তাহলে টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? 8টা, ঠিক আছে? 8টাই অ্যাকচুয়ালি, 8টাই আমরা 8টাই মানে ধরি আর কি। এবার ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস এ কি কি জিনিস ইম্পর্টেন্ট, মানে এগুলো যদি পড়তে দেন মাথা নষ্ট, এবং প্রশ্ন এখান থেকেই আসে। আপনারা যেগুলো পড়ছেন প্রশ্ন ওখানে দেখবেন যে কোড অফ কন্ডাক্ট কি, প্রথম প্রশ্নটাই আছে কোড অফ কন্ডাক্ট নিয়ে, ঠিক আছে? যে কোড অফ কন্ডাক্ট অফ কমিউনিকেশন জিনিসটা কি, ম্যানার্স এবং অ্যাটিকুয়েট কি, হ্যাঁ এইগুলো নিয়ে প্রশ্ন আসে।
যদি বলা হয় এরকম প্রশ্ন আসবে যে কোড অফ কন্ডাক্ট কোথায় পড়ে, বা ইন্টারপ্রেট ক্লায়েন্ট বেসড কমিউনিকেশন অ্যান্ড অ্যাটিটিউডে কোনটা পড়ে, তখন আপনি কোড অফ কন্ডাক্ট দিবেন, ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড দিবেন। কারণ আপনাদের প্রশ্ন সব চ্যাট জিপিটি থেকে করা হয়। কম্পিউটার অপারেশনে রিটেন প্রশ্ন সব চ্যাট জিপিটি থেকে করা হয়। অ্যাকচুয়ালি কি করা হয়, এই পুরো সিএসটাকে চ্যাট জিপিটিতে উঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় মেক সাম কোশ্চেন্স বেসড অন দিস সিএস। এবার প্রশ্নগুলা এই বাজে ধরনের যত প্রশ্ন আসে সব এখান থেকেই আসে। সো সিএস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আপনাকে সিএস একদম ভেজে ভেজে খেয়ে ফেলতে হবে। আপনারা যদি আমার প্রিভিয়াস আপুদের ক্লাসগুলো দেখেন, সেখানে কিন্তু এগুলা নিয়ে কথা বলা আছে, ঠিক আছে? তো ইন্টারপ্রেট ক্লায়েন্ট বেস কমিউনিকেশন অ্যান্ড অ্যাটিটিউডের মধ্যে কি কি জিনিস পড়ে, কি বলবেন? কোড অফ কন্ডাক্ট পড়ে, ঠিক আছে, এবং ওয়ার্কিং environment, মানে কোড অফ কমিউনিকেশন আর ইন্টারপ্রেটেড অ্যাজ পার্ট অ্যাজ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এবার ওয়ার্কিং এনভায়রনমেন্টের ভিতরে কি কি পড়ে সেটার জন্য আপনাকে দেখার জন্য একটু ডিটেলসে যেতে হবে, ঠিক আছে? ওকে, তারপর দেখেন কোশ্চেন্স অ্যাবাউট রুটিন ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই তিনটা নিয়ে প্রশ্ন হয়। ম্যানার্স এবং অ্যাটিটিউড অফ কমিউনিকেশন অ্যাজ ইন্টারপ্রেটেড, মানে ম্যানার্স কি হবে, আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে ম্যানার্স করবেন, ঠিক আছে? প্লাস এটা বলা হয় ম্যানার্স মানে এটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের কথা শুনলেনই না, আপনার ক্লায়েন্ট কথাগুলো বলে ফেললো, আপনি শুনলেন না, দ্যাট ইজ নট অ্যাটিটিউড এবং ম্যানার্স এর মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে প্রশ্ন হয়। এরপরে আপনার প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার্স কি কি, ক্লায়েন্ট বেস কমিউনিকেশনের প্রসিডিউরস এবং ম্যাটার্স কি কি, এইটার যদি কোশ্চেন হয়, এখানে কি আছে, একটা দাগ করে দেওয়া আছে না, রেঞ্জ অফ ভ্যারিয়েবলে গিয়ে দেখেন এই বিষয়ে কথা বলা আছে। প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার্স, যেমন সাইন্স, বিভিন্ন ধরনের সাইন থাকে, ফায়ার এক্সিট কোনটা, ওয়াশরুম কোনটা, এগুলোর সাইন থাকে না, এগুলাকে বলা হচ্ছে সাইন। স্ট্যান্ডার্ড ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক ম্যাটেরিয়ালস, দেখবেন যে কিভাবে বসতে হয়, পিসির সামনে কিভাবে বসতে হবে, এগুলা নিয়ে কথা থাকে। তারপরে অপারেশনাল ম্যানুয়ালস থাকে, যেমন এই যে ম্যানুয়ালস থাকে, জব শিট থাকে, জব শিট পড়ছেন না সবাই, জব শিট, স্পেসিফিকেশন শিট, এগুলা, ঠিক আছে? নোটস থাকবে, এজেন্ডা থাকবে, দ্যাট ইজ। এরপর বলতেছে প্রিপেয়ার ডকুমেন্টস ফর ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য ডকুমেন্টস তৈরি করতে হবে। কি কি ডকুমেন্টস তৈরি করতে হবে সেটা কোথায় আছে, এই যে ডকুমেন্ট সেকশনে। এরকম প্রশ্ন হবে যে পোর্টফোলিও, এটা কি ডকুমেন্টস, তখন আপনাকে বলতে হবে যে এটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্টের ডকুমেন্টস, রিলেভেন্ট ডকুমেন্টস, ঠিক আছে? ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য রিলেভেন্ট ডকুমেন্টস রিটেনে আসবে, রিটেনে ঘুরে পেঁচা প্রশ্ন আসবে, আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে এর আন্ডারে এই, এর আন্ডারে এই, খুব কঠিন। তারপর ভ্যালিডেট সোর্স, ভ্যালিডেট সোর্স বলতে এগুলা বলা হবে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য ভ্যালিডেট সোর্স কে কে, তখন আপনাকে এই 6টার মধ্যে থেকে একটা দিবে আর বাকিগুলো বানিয়ে দিবে, বুঝতে পারছেন? একটা দিবে, আপনাকে এখানে বলতে হবে, যেমন লোকাল অথরিটি নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে বাকি 4টা বানায় বুনিয়ে দিবে, একটা প্রশ্ন থাকবে লোকাল অথরিটি, ঠিক আছে? ওকে, তারপরে এই যে কন্ডাক্ট কমিউনিকেশন, কার সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, ওয়ে অফ কমিউনিকেশন কি কি, একটা প্রশ্ন আসে মানে আপনাদের কম্পিউটার অপারেশনে ওয়ে অফ কমিউনিকেশন কি কি, তখন আপনি কি কি লিখে দিবেন, ভার্বাল, রিটেন, অনলাইন কমিউনিকেশন, ওকে, দ্যাট ইজ কল্ড ওয়ে অফ কমিউনিকেশন। এবার চ্যানেল অফ কমিউনিকেশন কি কি, এই যে এটা একটা হচ্ছে চ্যানেল অফ কমিউনিকেশন, কার আন্ডারে পড়লো, কন্ডাক্ট কমিউনিকেশনের আন্ডারে, এটা একটা প্রশ্ন। এবার চ্যানেল অফ কমিউনিকেশন কি কি, সেটা হচ্ছে এই যে এই সবগুলা মুখস্থ করবেন, আইদার
রিটেনে বলবে চ্যানেল অফ কমিউনিকেশন কি কি, তখন আপনি এখান থেকে 5টা লিখে দিবেন। অথবা প্রশ্ন করবে যে চ্যানেল অফ কমিউনিকেশনে কোনটা নাই, তখন আপনি দেখবেন যে এগুলো মুখস্থ করবেন, তার মধ্যে এগুলো যেগুলো সারা বাকি যা আছে সবই চ্যানেল অফ কমিউনিকেশন। যেমন জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম, এগুলো আমরা জানি তাই না। হোয়াটসঅ্যাপ, স্কাইপি আমরা জানি। মুখস্থ করবেন কি, শুধু মুখস্থ করবেন হচ্ছে এই যে বো, হিট হক, ওয়েবেক্স, এগুলো মুখস্থ করবেন, বাকিগুলো তো জানেনই। বুঝতে পারছেন? এবার কার্টিয়াস ম্যানার কি কি, কার্টিয়াস ম্যানার কি কি, এই যে বলে দেবে যে অ্যাক্টিভ লিসেনিং কোনটার আন্ডারে পড়ে, অ্যাক্টিভ লিসেনিং কোনটার আন্ডারে, মানে তখন আপনাকে বলতে হবে কার্টিয়াস ম্যানার আন্ডারে পড়ে। বুঝতে পারছি? ওকে, তো এখান থেকে এই 3টা ইম্পর্টেন্ট: ভ্যালিডেট সোর্স, ডকুমেন্টস, ওয়ে অফ কমিউনিকেশন এবং কার্টিয়াস ম্যানার। 6 নাম্বার পৃষ্ঠায় এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, এগুলো আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, সামহাউ মনে রাখতে পারেন আর কি। সবকিছু ইম্পর্টেন্ট আর কি, এইগুলা সব পুরাটাই ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 6 ইম্পর্টেন্ট, দাগায় রাখেন। ঠিক আছে? এরপরে এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট দরকার নাই, আন্ডারপিনিং নলেজ দরকার নাই। আন্ডারপিনিং নলেজটা ইম্পর্টেন্ট। আন্ডারপিনিং নলেজে যদি বলেন যে ম্যাম এত কিছু ইম্পর্টেন্ট দিলেন, অ্যাকচুয়ালি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? আন্ডারপিনিং নলেজ ইজ মাস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জানতেই হবে। আন্ডারপিনিং নলেজ জানতেই হবে, মানে ওয়ার্কিং প্ল্যাটফর্ম নিয়ে প্রশ্ন আসবেই, টার্মস অ্যান্ড কন্ডিশন ইন প্ল্যাটফর্ম আসবেই, ডকুমেন্টস অ্যান্ড কমিউনিকেশন আসবেই। প্রশ্ন একটা না 2টা প্রশ্ন আপনারা এখান থেকে পাবেনই। ভ্যালিডেট সোর্স মানে উপরে যা যা লেখা আছে সেগুলা ইম্পর্টেন্ট, মানে আন্ডারপিনিং নলেজ মানে এই সেক্টর থেকে এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, এরপর দেখেন আর কিছু ইম্পর্টেন্ট না, সেক্টর স্পেসিফিক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্টর স্পেসিফিক ইম্পর্টেন্ট। আচ্ছা, বলতেছে কমন সেফটি এবং হেলথ রিস্ক কি আছে আইসিটি ওয়ার্ক প্লেসে। তো যেটা বোল্ড করা আছে তার অ্যাব্রিভিয়েশন কোথায় দেওয়া আছে? এখানে। কমন সেফটি এবং হেলথ রিস্ক কি শুধুমাত্র আইটি ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে? কি কি? আর্গোনমিক্স মানে কি? জেস্টার পোস্টার একটা ইম্পর্টেন্ট। আর্গোনমিক্স মানে হচ্ছে আপনি কেমনে বসবেন, কিভাবে হাত রাখবেন, কিভাবে আপনার চোখের থেকে এটা দূরত্ব কত হবে, আপনার পা কেমনে রাখবেন, এই বিষয়টা হচ্ছে আর্গোনমিক্স, মানে আর্গোনমিক্স রিলেটেড সেফটি অ্যান্ড হেলথ রিস্ক। ঠিক আছে? রিপিটেড স্ট্রেন ইনজুরি, স্ট্রেন ইনজুরি মানে কি? এই যে অনেকে বলবে, দেখবেন যে ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারে না, দ্যাট ইজ কল রিপিটেড স্ট্রেন ইনজুরিজ। এটা আপনার আইটি ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে একটা ঝামেলা। আই স্ট্রেন মানে এতক্ষণ চোখে বেশিক্ষণ, যেহেতু কম্পিউটারের মনিটর থেকেও একটা রেডিয়েশন হয়, তো এই রেডিয়েশন জন্য আপনার চোখে ক্ষতি হতে পারে বা চোখ ব্যথা করতে হয়। যেমন আমার সবসময় ব্রেনের এক সাইড ব্যথা করতে থাকে, যে এই সাইড পুরো ব্যথা করতে থাকে, এই সাইড কোনো ব্যথা নাই, এই সাইড সবসময় ব্যথা করতে থাকে, দ্যাট ইজ কল চোখের ব্যথা হয়। আমি চশমা পরি ঠিকই, বাট তারপরে ব্যথা করতে থাকে। তো এটা হচ্ছে আই, মানে আয়ের উপরে ইফেক্ট করে। রেডিয়েশন, কার্পাল টানেল যারা সায়েন্সের আছেন তারা নিশ্চয়ই জানেন যে ওই যে আপনার ব্যাক পেইনের কথা বলতে চাই, ব্যাক বোনের যে পেইনটা। আর ইলেকট্রিক্যাল হ্যাজার্ড মানে আপনি শক খাইতে পারেন, এটা তো একটা ইলেকট্রিক্যাল মেশিন। ঠিক আছে? তো আপনার কারেন্টের শক যে কোনো সময় খেতে পারেন, দ্যাট ইজ কমন সেফটি অ্যান্ড হেলথ প্রবলেম। এবার আপনার আইটি ওয়ার্কপ্লেস তৈরি করার জন্য আপনার কি কি জিনিস
দরকার, কি কি জিনিস দরকার? আপনার হার্ডওয়্যার সার্ভিসিং ল্যাব দরকার, যেমন আমাদের ওই যে ওই রুমটা দেখছেন না, সব পড়ে আছে। সো দ্যাট ইজ হার্ডওয়্যার সার্ভিসিং রুম। প্রশ্ন আসে যে আপনার একটা আইটি ওয়ার্কপ্লেস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার রিকোয়ার্ড জিনিসপত্র কি কি লাগবে? পিসি লাগবে, ডেস্কটপ লাগবে, ডেস্কটপই তো পিসি, মানে আপনার ডেস্ক লাগবে যেখানে পিসিটা রাখবেন, তাই না? মাউস লাগবে, কিবোর্ড লাগবে, মানে হার্ডওয়্যার পার্টটুকু লাগবে। তারপরে আপনার কি লাগবে? প্রজেক্টর লাগবে, দেখবেন কি দিয়া, এসি লাগবে, ফ্যান লাগবে, রাইট? লাইট লাগবে, প্রপার লাইটিং লাগবে, তাই না? নেটওয়ার্ক লাগবে। আর শুধু নেটওয়ার্ক লাগালে তো হবে না, তার জন্য কি লাগবে? সার্ভার লাগবে। সার্ভার ছাড়া নেটওয়ার্ক ঢুকবে? আপনি কতগুলো তার লাগিয়ে রাখছেন, কোনো কানেকশন নাই, হবে? একদিন ইন্টারনেট না থাকলেই তো আপনাদের মনটা খারাপ হয়ে যায়, তাই না? তারপর কি বলছে? আইটি ট্রেনিং ল্যাব লাগবে। ট্রেনিং মানে আইটি প্রশিক্ষণ দিবেন, তার জন্য তো ট্রেনিং ল্যাব হবে। এখন আমি ওই যে দেখেন আমাদের এখানে কতগুলো এমনিতে চেয়ার বসানো আছে, সেটাকে কি আপনি আইটি ট্রেনিং দিতে পারবেন? কেন দিতে পারবেন না? পিসি ছাড়া আইটি ট্রেনিং দিয়ে লাভ আছে? এই যে আপনারা এখানে বসে আছেন, আমি দেখাইলাম, আপনারা তো ওই মানে পিসির সামনে যাওয়ার সাথে সাথে বুঝা যান। এত শর্ট মেমোরি, রিল দেখতে দেখতে আপনাদের মেমোরিও শর্ট হয়ে গেছে। এখান থেকে শিখা যান, ওইখানে যাইতে যাইতে বুঝা যান ম্যাম জানি কোনটার পরে কোনটা দেখাইছিলেন। এখন যদি কোনো পিসি ছাড়া আপনাদের খালি ক্লাস নিতেই থাকি, হবে? তাইলে কি কি জিনিস লাগবে? হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা লাগলো, এবার গেল, বুঝলেন? এরপরে বলছে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কেন পরবেন? কেন পরে মানুষ? সেফটির জন্য, হ্যাঁ, গুড। তাহলে কি কি আপনাদের ক্ষেত্রে কি কি আছে জিজ্ঞাসা করে যে আইটির জন্য কি কি? কোনোটাই আপনারা পান না। অ্যাপ্রন আছে, অ্যাপ্রন দেয়, সরকার থেকে অ্যাপ্রন দেওয়া হয়। অ্যাসেটে আপনাদের ব্যাগ দিবে, পেন্সিল কলম খাতা বই দেবে। দেবে কখন? যখন কোর্স শেষ হবে। আছে, অ্যাপ্রন আছে আমাদের ডেস্কে, আপনাদের দেখাবো না অ্যাপ্রন কইরা আছে। গত ব্যাচের অ্যাপ্রন মেয়েদেরকে দেয় নাই স্যারে। দেয় নাই মানে দরকার হয় না তো, কি জন্য দেবে? রেখে দিস। আচ্ছা, হ্যাঁ, আপনারা নিয়ে কি করবেন? বাসায় মারে দিয়ে দিবেন, মা তোমার জন্য অ্যাপ্রন আনছে, এই জন্য আমরা রেখে দিই। ঠিক আছে, হেয়ার প্লাগ দিবে, ফেস মাস্ক দিবে, দেওয়া হয়েছে, গত ব্যাচের মেয়েদেরকে দেওয়া হয়েছে। ইউভি প্রোটেক্টেড আইওয়ার মানে গ্লাস, হ্যাঁ, অ্যান্টি স্ট্যাটিক রিস্টব্যান্ড। এবার বলা হয় অ্যান্টি স্ট্যাটিক রিস্টব্যান্ড কেন? রিস্টব্যান্ড পরছেন কখনো? দেখেন অনেক পাঙ্কু পাঙ্কু ছেলেরা রিস্টব্যান্ড পরে, এটা রিস্টব্যান্ড বলে না। রিস্টব্যান্ড বলে হাতে ব্রেসলেট টাইপের যে পরে না, ওই যে বাংলাদেশ লেখা রিস্টব্যান্ড গুলো পরে না, ওটাকে বলা হয় রিস্টব্যান্ড। কেন? এটা যদি পরে, তাহলে যদি ইলেকট্রিক কাজ করতে যায়, ওই ওটা থাকার কারণে ও হচ্ছে আপনাকে ইয়ে দেয়, শক, মানে আপনার কম্পিউটারে শক দেওয়ার পরে, মানে কম্পিউটার তো একটা কারেন্ট, কারেন্ট থেকে তো শক আসে, এই কারেন্ট আপনার হয়ে মাটিতে চলে যায় যদি রিস্টব্যান্ড পরা থাকে। বা আপনি দেখবেন যে বলে যে আপনি ইলেকট্রিক্যালের কাজ যখন করবেন তখন কি করবেন? ইয়ের চামড়ার জুতা পরবেন, কাঠের জুতা পরবেন, পরে বলে না, যাতে আপনি কোনো কারণে শক হয়েও যাতে মাটিতে, মানে হ্যাঁ, শক ধরে না রাখে। মানে এটা ইলেকট্রিক্যালের টার্মসে যদি বুঝে যে আপনার শরীর দিয়ে তো ইয়েটা পাস হবে, কারেন্টটা পাস হবে, পাস হয়ে ওখানে গিয়ে যখন আর মানে পাস করার মতো কিছু পাবে না, তখন স্টপ হয়ে যায়, তখন আপনি বেঁচে যাবেন। মানে ইলেকট্রিক শক থেকে আপনার মানে মৃত্যুজনিত কোনো ইয়ে হবে না, আপনি শক খাবেন বাট মৃত্যু হবে না। ইলেকট্রিক শকে আপনার মৃত্যু হবে না, ঝাড়া দিয়ে ফেলে না। বিষয়টা হচ্ছে যে ওখানে কোনো মানে কারো কারেন্ট পাস করে কি, ইলেকট্রন পাস করা হয়। এবার যখন এই ধরনের মানে চামড়া পায়, চামড়ার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় না, কাঠের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে না। ঠিক আছে, তো যখন এগুলো পড়া থাকবে হাতে বা পায়ে, যদি পড়া থাকে, তখন আপনার ইলেকট্রিসিটিটা পাস না হলে ওখানেই আপনাকে শক দিবে ঠিকই, বাট ইলেকট্রিসিটি পাস না হবে না, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? তো অ্যান্টিস্ট্যাটিক রিস্টব্যান্ড এবং অ্যান্টিস্ট্যাটিক শুজ, ঠিক আছে।
অ্যান্টিস্ট্যাটিক রিস্টব্যান্ড। এবার প্রশ্ন আসে যে যে আপনার একজন কম্পিউটারের অপারেটরের ইলেকট্রিক শক বা আইটি এক্সপার্টের ইলেকট্রিক শক পাওয়ার জন্য সে প্রোটেক্টিভ ইলেকট্রিক ইকুইপমেন্ট হিসেবে কি পড়বে। তো এগুলো তো থাকে না, থাকে হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক রিস্টব্যান্ড কনফিউজ করার জন্য। তখন আপনাকে মনে রাখতে হবে যে এই পাঁচ, আমি মাস্ক পরবো, ইয়ার প্লাগ পরবো, চোখের জিনিসপত্র তো পরবো, সাথে কি করতে হবে, রিস্টব্যান্ড পরবো অথবা অ্যান্টিস্ট্যাটিক জুতা পরবো এবং গ্লাভস। ঠিক আছে, এবার হ্যাজার্ড, কি কি হ্যাজার্ড হতে পারে, এটা একটা ফেভারিট কোশ্চেন তাদের, যে আইসিটি ওয়ার্কপ্লেসে কি হ্যাজার্ড হতে পারে। আপনাদের জন্য যে হ্যাজার্ড, এই হ্যাজার্ড কিন্তু টিডিএম এর জন্য আলাদা। টিডিএম মানে কি, টেলরিং এন্ড ড্রেসমেকিং এর জন্য আলাদা। ওইখানে হচ্ছে সুই হাতের ভিতর দিয়ে ঢুকে যাবে, তাই না? আপনাদের হ্যাজার্ড আর কনজিউমার ইলেকট্রনিক্সের হ্যাজার্ড কিছুটা কাছাকাছি, কিন্তু আপনাদের সাথে বিউটিফিকেশনের হ্যাজার্ড হবে। কেচি দিয়ে কাটা ফেললেন চুল, ব্রু কাটা ফেললেন, হ্যাঁ, ওদের হ্যাজার্ড আর আপনাদের হ্যাজার্ডের পার্থক্য হবে, তাই না? তো জানতে চাওয়া হয় যে আপনাদের ক্ষেত্রে হ্যাজার্ড কি কি। তো ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আছে, এবার ভাগ করে যে স্লিপারি ফ্লোর কোন হ্যাজার্ডের অংশ। প্রথমে আপনাকে জানতে হবে আপনাদের কি কি হ্যাজার্ড আছে। কি কি হ্যাজার্ড আছে? ফিজিক্যাল হ্যাজার্ড আছে, মেকানিক্যাল হ্যাজার্ড আছে, কেমিক্যাল হ্যাজার্ড আছে। এগুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে হ্যাজার্ড। এবার আপনাকে বলবে না যে ফিজিক্যাল হ্যাজার্ড গুলো লেখো, নেভার এভার। বলবে যে স্লিপারি ফ্লোর কোন হ্যাজার্ডের অংশ। তারপর কেবল কানেকশন অ্যাক্রস দা ফ্লোর কোন হ্যাজার্ডের অংশ, মানে তার পেঁচে পড়ে গেলেন কোন হ্যাজার্ডের অংশ। ফিজিক্যালি ইয়ে হবেন, স্লিপারি ফ্লোর আপনি পিছলে পড়ে গেলেন, মাথায় ব্যথা পাবেন, তাই না? নাকি শক খাবেন? তাহলে কি হ্যাজার্ড হবে? ফিজিক্যাল হ্যাজার্ড হবে। ডাস্ট কোন হ্যাজার্ডের অংশ? ফিজিক্যাল হ্যাজার্ড। এবার কম্পিউটার কেস থেকে মেকানিক্যাল হ্যাজার্ড পেলেন, কম্পিউটার কেস অনেক সময় হয়। আর কেমিক্যাল হ্যাজার্ড কি, যে এই যে আমরা সবকিছু ক্লিন করি, সেই কেমিক্যাল ম্যাটেরিয়ালসটা যদি কোনো কারণে পড়ে যায়, আপনার হাতে অ্যাসিড তো থাকে, সেই অ্যাসিড পড়ে গেলে আপনার কি হতে পারে, এটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। বুঝতে পারছেন? ওকে, তাহলে গেল। এবার আর্গোনমিক্যালি প্র্যাকটিস কি আপনাকে জিজ্ঞাসা করবে, খুব ফেভারিট কোশ্চেন তাদের। আর্গোনমিক মানে হচ্ছে, আমি একটু আগেই বলছি যে অ্যাডজাস্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রপার জেস্টার পোস্টার, আমার একটা স্টুডেন্ট ছিল, এবং প্রপার লাইটিং। বলা হবে যে এইগুলো কোন সেক্টরের অংশ, আর্গোনমিক অংশ। ঠিক আছে, অথবা বলবা হবে যে আর্গোনমিক সাউন্ড প্র্যাকটিসের ভিতরে কি কি পড়ে। তখন অনেক সময় রিটেনও আসে, আবার এমসিকিউতেও আসে। তখন আপনি বলবেন যে ইউজ অ্যাডজাস্টেবল সিটিং, মেনটেন পোস্টার, হ্যাঁ, আবার প্রপার লাইট। আমার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে মাকসুদা, খুব সুইট একটা মেয়ে ছিল। সে হচ্ছে ধরেন এখানে সাইন করতে আসতো, এরপর এখান থেকে ওই পিসি পর্যন্ত, তার পিসি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সে নিচে নিচে যাইতো, নাচতো, এরকম ভাবে নাচতে নাচতে যাইতো, করতো, এটা তার অভ্যাস। ঠিক আছে, তো দ্যাট ইজ, এটা কি পোস্টার হতে পারে? মানে সে এমন ভাবে হাঁটতো মনে হতো যে নাচতে নাচতে যাইতেছে। ঠিক আছে, তো দ্যাট ইজ কল্ড পোস্টার। যে আপনি কিভাবে বসবেন, এভাবে বসলেন, আমি যদি এভাবে বসে পড়াই, প্রপার হলো? মানে আমাকে দেখতেই পাচ্ছেন না আমি পড়া যাচ্ছি, হ্যাঁ, বা আমি এমন ভাবে কথা বলতেছি, এটা হলো, তাহলে কি সঠিক হলো? সঠিক হলো। সো দ্যাট ইজ কল্ড পোস্টার। ঠিক আছে, আপনারা যেদিন অ্যাসেসমেন্ট হয়েছিল আগের ব্যাচে, দেখছেন তো ওরা কিভাবে বসছে। ওরা কিন্তু আরাম করে বসার কিন্তু কোনো সুযোগ ছিল না, ছিল? বা আপনারা সবাই অনেকেই দেখি যে আমি না থাকলে পিসিতে পা উঠে বসেন, অনেকেই বসেন। ওখান থেকে কিন্তু সিসিটিভি থেকে কিন্তু প্রিন্সিপাল স্যার মাঝে মাঝে আমাদের ল্যাবটা দেখে যে কে কি করতেছে মেয়েরা। যেমন প্রিন্সিপাল স্যার মাঝে মাঝে গেলে হাসির ছলে বলে যে হাউসকিপিং এর মেয়েরা মাঝে মাঝে চুলাচুলি করে, ওরা তো জানে না যে স্যার দেখতেছে। তা আপনাদের ক্ষেত্রে কখনো কিছু বলে নাই। একটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা বসলেন, এমন ভাবে বসলেন, পা উঠে বসলেন,
হ্যাঁ, আগে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অন্যরকম ছিল। তো তখন মেয়েরা প্রায় সময় পা উঠে বসতো, যেটা খুব অড লাগতো দেখতে। এখন তো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয়েছে, এখন পা উঠে বসলেও এটা দেখা যায় না, কিন্তু তখন দেখা যেত আর। তো এগুলা যে প্রপার জেস্টার এবং পোস্টার। এবার প্রিভেন্টিভ মেজার, যেটা হচ্ছে যে মানে আপনি দীর্ঘক্ষণ বসে থাকবেন না পিসিতে, কিছুক্ষণ পর পর উঠবেন, ব্রেক নিবেন। নর্মালি নিয়ম হচ্ছে 30 মিনিট পর পর একটা ব্রেক নিতে হয়। আপনি 30 টানা 1 2 3 ঘন্টা, যেমন এখন অনেকক্ষণ আমিও বলতেছি, আপনারাও বসে আছেন, তাই না? এটা এটা প্রপার না, ঠিক আছে? তারপরে এডিকুয়েট লাইটিং, কম লাইটিং থাকলো হবে না। টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট কি আপনাকে একটা কাজ করতে দিছি 1 ঘন্টার কাজ আপনি 2 ঘন্টা লাগাই দিচ্ছেন, তো এটা প্রিভেন্টিভ মেজার্স না। আর আর্গোনমিক মানে মানে ফার্নিচার গুলা এমন ভাবে থাকবে যে আপনি প্রপার ডিস্টেন্সে রাখবেন। আর ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, দরজা বারজা বন্ধ করে দিলেন এটা হবে না, হ্যাঁ। সো এইগুলা হচ্ছে প্রিভেন্টিভ মেজার। আসতে পারে প্রশ্ন, তবে এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাজার্ড এবং এই যে আর্গোনমিক্যালি সাউন্ড প্র্যাকটিস গুলা কি কি। ওকে, প্রিভেন্টিভ মেজার্স যেহেতু দাগায় দিছে ইম্পর্টেন্ট। আর ইমার্জেন্সির জন্য কি কি রাখবেন, ফার্স্ট এইড, ইমার্জেন্সি ট্রিটমেন্ট, ফায়ার ফাইটিং প্রোটোকলস রাখতে হবে ক্লাসে। এবং ইমার্জেন্সির জন্য এই যে ইমার্জেন্সি ইকুইপমেন্ট গুলো একটু পড়ে রাখেন, কোর্জি আসে, সবই ইম্পর্টেন্ট আর কি। 10 পুরোপুরি ইম্পর্টেন্ট পেজ, 10 পুরোপুরি ইম্পর্টেন্ট। আন্ডারপিনিং নলেজ, এই তো এগুলাই যেগুলা একটু আগে আলোচনা করছি। আর দাঁড়ান, আমি পড়াইতেছি আপনারা শুনতেছেন, তাতেও সমস্যা। আচ্ছা, এটা শেষ করে দাঁড়ান। ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ডে আমি যেগুলা বলছি এগুলাই ইম্পর্টেন্ট। তার মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি বলা হয় যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আপহোল্ড দ্য রিকোয়ারমেন্টস অফ ক্লায়েন্টস। সেক্ষেত্রে আপনি কি কি জিনিস করবেন, তাই না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আগে বুঝতে হবে, দ্যাট ইজ ওয়ান। এরপর কনফিডেন্সিয়ালিটি রাখতে হবে, এক ক্লায়েন্টের ইনফরমেশন আরেক ক্লায়েন্টের কাছে শেয়ার করে দিলেন, যেমন একটু আগে মাকসুদার কথা আপনাদেরকে শেয়ার করে দিলাম, হ্যাঁ, এরকম করা যাবে না। ওরটা ওর, আপনারটা আপনার, ঠিক আছে? তাহলে কনফিডেন্সিয়ালিটি অফ ইনফরমেশন ইম্পর্টেন্ট। পটেনশিয়াল কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, ঠিক আছে, মানে আপনার সাথে আপনার ক্লায়েন্টের কনফ্লিক্ট হতেই পারে, সেটা ম্যানেজ করে রাখবেন। এবং ক্লায়েন্টের রাইটস টাইস, মানে এই রিলেটেড প্রশ্ন আসলে সিকিউরিটি, পটেনশিয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি এটা লিখে দিবেন বানায়া বুনায়া, ঠিক আছে? এবার কোয়ালিটি প্রোডাক্ট এন্ড সার্ভিস, তেমন প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই, আর আসলেও আমি জানি না, কারণ আমি তো আর পড়ি না, পড়েন তো আপনারা, বুঝতে পারবেন। আর আর কি, প্রফেশনালিজম কিভাবে মেনটেন করবেন, রিয়েলিস্টিক থাকবেন টাইম ডেলিভার আউটপুটস এর ক্ষেত্রে, এটা এই দুইটা তিনটা একটু পড়ে রাখেন। 12টা ইম্পর্টেন্ট, হ্যাঁ। 12তে 1 2 3 4ই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট হ্যাঁ, পেজ নাম্বার 12 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা অকুপেশনাল সেফটি, এগুলো আমরা কালকে পড়বো, আপাতত এইটুকুই, ঠিক আছে? আর পড়তে থাকেন। আমরা কি কি বলছি, কবে কবে? বুধবার, মঙ্গল বুধের মধ্যে যে কোনো একদিন, যেদিন মন চায়। আর আজকে যারা আসছেন একটা পেজে শেয়ার, আপনি একটা পেজ দেন, নামগুলা লিখে দেন, গ্রুপে দেওয়া আছে, ওকে গ্রুপে দিয়ে দিব, প্লাস আপনাদের ড্রাইভে দেওয়া আছে।
হ্যাঁ, ড্রাইভটা হচ্ছে আপনারা যেটা করবেন, হ্যাঁ ড্রাইভটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওখানে আপনার দেখেন পিন করা আছে, পিন আছে, পিন করা আছে, দেখেন তো আপনাদের, দাঁড়া 934886 আপনাদের আপনাদের হচ্ছে ড্রাইভে পিন করা নাই, কিছু নাই তো, কিছু পিন করা নাই, রাইট? আচ্ছা, তাহলে মনে করেন আমাকে, আমি ইউটিউবের লিংকটা, প্লে লিস্টটা এবং এটা দুইটাই পিন করে দিব। এই যে ওরা তো পায় না, এই আপনারা খুঁজে ইউটিউবেরটা প্রিন্ট করে দেন আর ড্রাইভের লিংকটাও প্রিন্ট করে দেন, পিন 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 করতে পারেন? আরে লিংকসে গেলেই হয়, লিংকস। ঠিক আছে, ওকে, তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্তই। হ্যাঁ, ছুটি। পাইছেন? এই যে এটা পিন করে দেই। ঠিক আছে, আর আজকে একটা পেজ দেন, পেজ দেন, পেজে নিজেদের নাম লিখে দেন। ঠিক আছে, আজকেরটা আমি উঠে দিলাম, আপনাদের যাদের যাদের লাগবে